প্রথমেই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিওগুলো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে সাথে আপনাদের কাছ থেকে অনেক অনুরোধ পেয়েছি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্য। আজকের ভিডিওটি তেমনই একটি অনুরোধের ভিডিও। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো ক্রিয়াপদ। আমরা জানি বাংলা যে পদ রয়েছে, পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। তো আজকের আলোচনা ক্রিয়াপদ নিয়ে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদ কি। ক্রিয়াপদ কি এর সংজ্ঞা নির্ধারণ করার পূর্বে আমরা দুটো উদাহরণ দেখব। প্রথম বাক্য দেখতে পাচ্ছি ছেলেরা মাঠে খেলছে এবং দ্বিতীয় বাক্য রাখাল মাঠে গরু চড়াচ্ছে। তাহলে দুটো বাক্যেই আমরা দেখতে পাচ্ছি ছেলেরা হচ্ছে বাক্যের কর্তা এবং খেলছে এর দ্বারা হচ্ছে কোনো কাজ করা বোঝাচ্ছে, এবং দ্বিতীয় বাক্যে একইভাবে রাখাল হলো বাক্যের কর্তা এবং গরু চড়ানো কাজটা সে সম্পন্ন করছে। তাহলে আমরা বলতে পারি যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা বলবো ক্রিয়াপদ। তাহলে বাক্যের মধ্যে ক্রিয়াপদ এটি হচ্ছে বাক্যের অপরিহার্য অঙ্গ। শুধু ক্রিয়াপদ নিয়ে বাক্য তৈরি হতে পারে, কিন্তু ক্রিয়াপদ ছাড়া কখনোই কোনো বাক্য গঠিত হতে পারে না। আবার কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ উহ্য থাকে। যেমন যদি বলি রমেশ আমার ভাই, এই বাক্যের মধ্যে তাহলে ক্রিয়াপদ কোথায়? এই বাক্যে ক্রিয়াপদ উহ্য বা লুক্কায়িত অবস্থায় রয়েছে। কি লুক্কায়িত অবস্থায় রয়েছে? হয় এই ক্রিয়াপদটি লুকায়িত বা উহ্য অবস্থায় রয়েছে। সাধারণত হ এবং আচ ধাতু বা ক্রিয়ামূল দ্বারা গঠিত ক্রিয়া আমরা উহ্য থাকে প্রায়শই দেখে থাকি। তাহলে আমরা ক্রিয়াপদ কি বললে আমরা বলবো বাক্যের অন্তর্গত যে পদের দ্বারা বিশেষ্য পদের যাওয়া, আসা, করা, থাকা, খাওয়া ইত্যাদি কোনো কাজ করা বোঝায় সেই পদকে আমরা বলবো ক্রিয়াপদ। আর ক্রিয়াপদ হতে গেলে কাজের সম্পাদন হওয়া বোঝাতেই হবে। শুধুমাত্র কাজটির নাম বোঝালেই কিন্তু ক্রিয়া হবে না। যেমন খেলা, খেলা এটি কিন্তু ক্রিয়াপদ নয়, এটি কি ক্রিয়া বিশেষ্য। তাই ক্রিয়াপদ হতে হলে অবশ্যই কাজ সম্পন্ন হওয়া এটা বোঝাতেই হবে। এরপরে আসি ক্রিয়াপদ পড়তে গিয়ে এর যে উৎস অর্থাৎ মূল ধাতু এবং প্রত্যয় সম্পর্কে আমাদের ধারণা থাকা জরুরি। তাহলে ধাতু কি? ধাতু কি এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কয়েকটা উদাহরণ। দেখছি কয়েকটা ক্রিয়াপদ করি, করে, করিতেন, করাইতেছে। তো এখানে এগুলোকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি প্রথম করি, কর যুক্ত হ্রস্বই বিভক্তি। আবার দ্বিতীয় যে উদাহরণ কর যুক্ত এ বিভক্তি। তৃতীয় উদাহরণে কর যুক্ত ইতেন বিভক্তি। এবং চতুর্থ উদাহরণে দেখতে পাচ্ছি কর যুক্ত আ প্রত্যয় যুক্ত হয়েছে এবং তার সঙ্গে ইতেছে বিভক্তি যোগে এই করাইতেছে পদটি গঠিত হয়েছে। তাহলে আমরা ধাতু কাকে বলবো? ক্রিয়ার মূল অর্থপ্রকাশক অবিভাজ্য মৌলিক অংশকেই বলা হবে ধাতু। তাহলে করি এই ক্রিয়াপদের মূল অংশটা তাহলে কোনটা দেখতে পাচ্ছি? কর। এই কর ধাতু থেকে করি এই পদটি গঠিত হয়েছে। তাই কর হলো এটি হলো ধাতু, তার সঙ্গে ই বিভক্তি যোগে করি পদটি গঠিত হয়েছে। একইভাবে করে, করিতেন, করাইতেছে এই পদগুলি গঠিত হয়েছে। এরপরে আমরা দেখছি ধাতুর সঙ্গে বিভক্তি যোগে ধাতু বিভক্তি গঠিত হয় এবং ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে ধাতু প্রত্যয় গঠিত হয়। তাহলে এবার জানবো প্রত্যয় কি। প্রত্যয় হলো এমন কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো ধাতুর পরে এবং শব্দের পরেও বসে নতুন নতুন শব্দ গঠন করতে সাহায্য করে। যেমন এই যে করাইতেছে পদটা আমরা দেখতে পেলাম কর ধাতু, তার সঙ্গে আ এই বর্ণটা অর্থাৎ প্রত্যয় রূপে কাজ করেছে এবং তার সঙ্গে
ইতেছে বিভক্তি যোগে করাইতেছে এই পদটি গঠিত হয়েছে। এরপরে আমরা দেখব ক্রিয়াপদকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে, সেটা বিভিন্নভাবে উৎপত্তি এবং প্রকৃতি বা গঠন অনুসারে যেটাকে বলা যায়, এবং ভাব অনুসারেও ভাগ করা যায়। আর তৃতীয় আর একটা ভাগ রয়েছে, সেটি হলো বাক্যে ক্রিয়ার কর্মের ওপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো উৎপত্তি এবং প্রকৃতির দিক থেকে ধাতুর শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উৎপত্তি এবং প্রকৃতির দিক থেকে বা গঠন অনুসারে ধাতু 4 প্রকারের। কি কি দেখে নেওয়া যাক। 1 সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু, 2 সাধিত ধাতু, 3 সংযোগমূলক ধাতু এবং 4 হলো যৌগিক ধাতু। এবার এই 4 প্রকার ধাতু সম্পর্কে এবং এই ধাতু থেকে গঠিত ক্রিয়াপদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব বা উদাহরণ সহ বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই 1 নম্বরে সিদ্ধ বা মৌলিক ধাতু। সিদ্ধ বা মৌলিক ধাতু তাহলে আমরা কাকে বলবো দেখে নেওয়া যাক। যে সকল ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় সিদ্ধ বা মৌলিক ধাতু, অর্থাৎ যে সকল ধাতু স্বয়ং সিদ্ধ। যেমন চল, কর, এই যে ধাতুগুলো, এগুলোকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, তাই একে বলা হয় সিদ্ধ বা মৌলিক ধাতু। এরপরে আমরা মৌলিক যে ক্রিয়াপদ অর্থাৎ কেমনভাবে গঠিত হবে তা দেখতে পাচ্ছি। গঠনে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধ ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে মৌলিক ক্রিয়াপদ গঠিত হয়। যেমন উদাহরণস্বরূপ একটা পদের কথা বলবো, ফলিল। এটি ফল যুক্ত ইলো, এই ধাতু বিভক্তি যোগে ফলিল এই মৌলিক ক্রিয়াপদটি গঠিত হয়েছে। এবার আসি 2 নম্বরে সাধিত ধাতু। তাহলে সাধিত ধাতু আমরা কাকে বলবো? কোনো সিদ্ধ ধাতু বা শব্দের সঙ্গে এক বা একাধিক প্রত্যয় যোগে গঠিত যে ধাতু তাকে আমরা বলবো সাধিত ধাতু। এই সাধিত ধাতুকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে দেখতে পাচ্ছি প্রযোজক ধাতু, নাম ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। তাহলে প্রযোজক ধাতু একথা বলতে গিয়ে আমরা প্রযোজক কাকে বলবো প্রথমে একটু জেনে নিই। আমরা সাধারণত সিনেমাতে একজন প্রযোজকের নাম শুনি, তো সেই প্রযোজক তার কাজ কি? তিনি সিনেমার অন্যান্য অভিনেতা বা অভিনেত্রীদের দিয়ে অভিনয় করান। এখানেও তেমনি প্রযোজক ধাতুর ক্ষেত্রেও প্রযোজকের কাজটি একই রকম। তাহলে প্রযোজক ধাতুর সংজ্ঞায় আমরা কি বলবো? অন্যকে দিয়ে কোনো কিছু করানো অর্থে সিদ্ধ ধাতুর উত্তর অর্থাৎ পরে প্রত্যয় যোগে গঠিত যে ধাতু তাকে আমরা বলবো প্রযোজক ধাতু। উদাহরণস্বরূপ আমরা বলবো যেমন খা, খা হলো একটা ধাতু, তার সঙ্গে প্রত্যয় যোগে এই খাওয়া পদটি গঠিত হয়েছে। এরপরেই 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নাম ধাতু। তাহলে নাম ধাতু কাকে বলবো? বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে প্রত্যয় যোগে গঠিত যে ধাতু তাকে বলা হবে নাম ধাতু। নাম ধাতুর একটা উদাহরণ আমরা যদি বলি ঘন যুক্ত সমান ঘনা, অর্থাৎ ঘনানো অর্থে এই পদটি গঠিত হয়েছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু তাহলে কি? যেখানে মূল ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে এই কর্মবাচ্যের ধাতু পাওয়া যায়। যেমন মান, মান হলো একটা ধাতু, ময়াকার দন্ত্যনয় হসন্ত। তাহলে মান হলো একটা ধাতু, তার সঙ্গে প্রত্যয় যোগে মানা এই কর্মবাচ্যের ধাতুটি গঠিত হয়েছে। এরপরে আমরা দেখব প্রযোজক ক্রিয়াপদ কাকে বলবো। তাহলে প্রযোজক ধাতু আমরা জানলাম, প্রযোজক ক্রিয়াপদ তাহলে কাকে বলবো? প্রযোজক ক্রিয়াপদ দেখতে পাচ্ছি প্রযোজক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগে প্রযোজক ক্রিয়াপদ গঠিত হয়। যেমন দেখ, দেখ হলো একটি ধাতু, তার সঙ্গে প্রত্যয় যোগে দেখা এই প্রযোজক ধাতুটি গঠিত হয় এবং তার সঙ্গে ইবো এই ধাতু বিভক্তি যোগে প্রযোজক ক্রিয়াপদ দেখাইব এই পদটি গঠিত হয়েছে। এরপর আসি
নাম ধাতুজ ক্রিয়াপদ। আমরা নাম ধাতু কাকে বলে জানলাম, তার থেকে নাম ধাতুজ ক্রিয়াপদ তাহলে কাকে বলবো? নাম ধাতুর পরে বা নাম ধাতুর উত্তর ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ পাওয়া যায় তাকেই বলবো নাম ধাতুজ ক্রিয়াপদ। উদাহরণস্বরূপ আমরা বলবো বিশা যুক্ত ইলো, অর্থাৎ বিশা হলো নাম ধাতু, বিষ যুক্ত আ এই প্রত্যয় যোগে বিশা নাম ধাতু গঠিত হয়েছিল এবং তার সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে ইলো, এই ক্রিয়া বিভক্তি যোগে বিষাইলো এই নাম ধাতুজ ক্রিয়াপদটি গঠিত হয়েছে। এরপরে আসি 3 নম্বরে সংযোগমূলক ধাতু। তাহলে সংযোগমূলক ধাতু কাকে বলবো? বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের সাথে কর, হ, দি, পা প্রভৃতি কয়েকটি মৌলিক ধাতুর সংযোগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সংযোগমূলক ধাতু। যেমন সংযোগমূলক ধাতুর উদাহরণ কি বলবো? মানুষ হ, এই যে হ, এই যে পদটি একসঙ্গে সংযোগে আমরা দেখতে পাচ্ছি সংযোগমূলক ধাতু গঠিত হয়েছে। তাহলে এরপরে আমরা সংযোগমূলক ক্রিয়াপদ তাহলে কাকে বলবো? বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে কর, হ, দি, পা এবং তার সঙ্গে কি ধাতু বিভক্তি যোগে যখন কি করব যে একটি মাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করবে, মানে সবগুলোর সংযোগে গঠিত হয় বলে একে আমরা কি বলবো? সংযোগমূলক ক্রিয়াপদ। যেমন এই যে এক্ষুনি উদাহরণটা দিলাম মানুষ হ, এখানে পূর্ণ একটা বাক্য দেখতে পাচ্ছি, আবার তোরা মানুষ হ। এই যে এই পদটি মানুষ হ এই সংযোগে গঠিত হয়েছে বলে একে বলছি আমরা সংযোগমূলক ক্রিয়াপদ। এরপরে আসি যৌগিক ধাতু। যৌগিক ধাতু কাকে বলবো? ইয়া বা ইতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়ার ধাতু যোগে যে ধাতু গঠিত হয় তাকে আমরা কি বলবো? যৌগিক ধাতু। যেমন কাটিয়া ফেল, এই যে ইয়া, এই ইয়া প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়ার সাথে আমরা সমাপিকা ক্রিয়ার এই যে ফেল সমাপিকা ক্রিয়ার ধাতু যোগে এই ধাতুটি গঠিত হয়েছে, তাই এটি যৌগিক ধাতুর দৃষ্টান্ত। তাহলে যৌগিক ক্রিয়াপদ কেমনভাবে গঠিত হবে? ইয়া বা ইতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়ার সংযোগে যৌগিক ক্রিয়া গঠিত হয় এবং সমাপিকা এবং অসমাপিকা দুটি বিভিন্ন ক্রিয়ার সংযোগে গঠিত হয় বলেই এর নাম কি? যৌগিক ক্রিয়াপদ। যেমন উদাহরণ দেখতে পাচ্ছি, কি বলিতে চাই সব ভুলে যাই। এখানে দেখতে পাচ্ছি বলিতে চাই এবং ভুলে যাই এই দুটি যৌগিক ক্রিয়াপদ। এরপরে আমরা এতক্ষণ কি কি ক্রিয়াপদের যেটা গঠন অনুসারে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম এবং সেটা উৎপত্তি এবং প্রকৃতির দিক থেকে বিভিন্ন ক্রিয়াপদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর সবশেষে আরেকটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।